আজকে আমরা পড়ব জিপ প্যাটেলের কবিতা অন কিলিং এ ট্রি। যে টেক্সট বুকটা দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেখানে খানিকটা ইন্ট্রোডাকশন জিপ প্যাটেল সম্পর্কে দেওয়া আছে। G. Patel is a renowned Indian poet, playwright, and painter. In his poetry, Patel uses syncopated rhythm. He brings the flavor of everyday speech in his poetry. Some of his notable works are Mirroring, How Do You Withstand Body. এগুলো তার গুরুত্বপূর্ণ কাজ, এবং যেটা এখানে বলছে যে তার কবিতার মধ্যে বা তার কাজের মধ্যে ফ্লেভার অফ এভরিডে স্পিচ পাওয়া যাবে, অর্থাৎ যে দৈনন্দিন জীবনে যে সমস্ত ভাষা আমরা ব্যবহার করি, যেমন কথোপকথন আমরা করি, সেই রকম ভাষাগুলি জি প্যাটেল কবিতার মধ্যে পাওয়া যাবে। আমাদের যে কবিতাটা পাঠ্য রয়েছে অন কিলিং এ ট্রি, এইটা এখানেও আর 2-3 লাইনে ছোট করে বলা আছে যে কি নিয়ে বলছে, যে this is about the harm done to the environment by human beings. In a voice of sarcasm and irony, the poet speaks of man's violence and impatience towards nature. যার অর্থ হচ্ছে কবিতাটার মধ্যে সার্কাজম রয়েছে, যে হাস্য কৌতুকভাবে তিনি একটা জায়গা তৈরি করছেন, আয়রানি রয়েছে, যেটা বলা হচ্ছে তার উল্টোটা তিনি মানে করছেন, এরকম একটা ব্যাপার। কি সম্পর্কে বলছেন উনি? ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইমপেশেন্স টুয়ার্ডস নেচার। যেরকম আমাদের মানুষের যে ভায়োলেন্সটা দেখা যায়, হিংস্রতা বা বর্বরতা, এবং ইমপেশেন্স অর্থাৎ ধৈর্যহীনতা, যেভাবে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে টুয়ার্ডস নেচারের প্রতি, অর্থাৎ নেচারকে যেভাবে ক্ষতি করছে, ডিফরেস্টেশন যার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যাপার। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এইটা গুরুত্বপূর্ণ, অনেক সময় মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন আসে যে কবিতাটা কিসে লেখা, উত্তর হচ্ছে ফ্রি ভার্সে। এটা অনেকেই গন্ডগোল করে। কবিতাটিতে যাওয়ার আগে আমরা একটু টাইটেল নিয়ে আলোচনাটা করি, যেখানে বলছে অন কিলিং এ ট্রি। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কিলিং এ ট্রি বা গাছ হত্যা, কিল শব্দটা এখানে ব্যবহার করছেন কবি। কিলিং এর অর্থ হচ্ছে মার্ডার। প্রসঙ্গত উল্লেখ্য, জিপ প্যাটেল নিজেও একজন ডাক্তার, বিশেষ করে শল্য চিকিৎসক, যিনি সার্জারি করেন। তো তিনি এই বিষয়টাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার এই কবিতাটার মধ্যে। যখনই কিলিং শব্দটাকে ব্যবহার করতে দেখা যাচ্ছে কবিতার টাইটেলের মধ্যে, আমাদের খটকা লাগে, আমাদের বলতে পাঠকদের মনে একটা খটকা লাগে যে কেন কিলিং শব্দটাকে এখানে ব্যবহার করা হলো। এবং এমনভাবে টাইটেলটাকে বলা হচ্ছে যে অন কিলিং এ ট্রি, অর্থাৎ গাছ হত্যার প্রসঙ্গে কবিতাটা। যেমন আমরা অনেক সময় ব্যবহার করি যে অন দ্য প্রেজ অফ অলিভার ক্রমওয়েল বা অন দ্য প্রেজ অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, এইরকম, বা অন সামথিং অ্যাবাউট সামওয়ান। এই যে মানে যেন একটা প্রশংসা সূচক বা একটা গ্র্যান্ড কিছু একটা ব্যাপার, এই রকম অর্থে আমরা এই জাতীয় টাইটেলটাকে ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে যে কিলিং শব্দটাকে টাইটেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে যার একটা অন্যরকম তাৎপর্য নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে বটে যে একটা কত ভালো ব্যাপার বা একটা সাংঘাতিক ব্যাপার, একটা অন্য রকমের ব্যাপার সম্পর্কে, কিন্তু সেই ব্যাপারটা আসলে মারাত্মক। এবং কতটা মারাত্মক, যেখানে কিলিং দিয়ে বোঝানো হচ্ছে যে গাছকে হত্যা করার ব্যাপার নিয়ে এখানটায় আলোচনা হচ্ছে। এবার যখনই অন কিলিং এ ট্রিটাকে আমরা দেখছি, তখন কিন্তু আমাদের মাথায় আসছে যে গাছকে হত্যা করা মানে কিন্তু গাছের প্রাণ আছে, এই জিনিসটাকে ভেবে নিয়েই তবেই কিলিং শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ গাছের যে প্রাণ আছে এই জিনিসটাকে প্রথমে ভাবাতে হচ্ছে। ভাবাতে গেলে পরে কি হচ্ছে, পাঠকদের মনের মধ্যে এমন একটা কিছুকে ঢুকিয়ে দিতে হবে যাতে পাঠকরা ভাবে যে হ্যাঁ, গাছের প্রাণ আছে। ধরা যাক অন এ ট্রি বলে যদি কবিতাটা লিখতেন, তাহলে কিন্তু পাঠক গাছের প্রাণ আছে কি নেই, বা তাকে কাটা উচিত কি উচিত না, বা সাধারণ একটা নেচার কবি বা নেচার সম্পর্কে গাছ বাঁচানো উচিত, এই নিয়ে কবিতাটা লিখছেন, এটা ভাবতে পারতাম আমরা যারা পাঠক। কিন্তু গল্পটা এরকম ভাবে হওয়ানোটা কবির কাম্য ছিল না। সেই জন্য কি হচ্ছে, উনি তৈরি করছেন এমন একটা পন্থা, যে পন্থায় প্রথমেই পাঠকদের মনের মধ্যে একটা আঘাত আসবে, এবং আঘাতটা জোরে না দিলে পরে লেখকের মূল যে বিষয়বস্তু, যাতে পাঠক সেটা বুঝতে পারেন, সেরকম একটা পরিস্থিতি তৈরি করা যাবে না।
সেই জন্যই এখানে অত্যন্ত জোরে আঘাত করা হচ্ছে পাঠকদেরকে কিলিং শব্দটার মাধ্যমে। সাধারণভাবে আমরা বুঝতে পারলাম যে এটা একটা গাছ কাটাকে নিয়ে কবিতাটা, কিন্তু অসাধারণ যে বিষয়গুলি লুকিয়ে রয়েছে সেগুলি আমরা কবিতাটি পড়তে পড়তে উদ্ধার করব। যেমন আমাদের এখানে প্রথম যে লাইনটাই দেওয়া রয়েছে, ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। প্রথম সেন্টেন্সটাই কিন্তু একটা অদ্ভুত সেন্টেন্স। অদ্ভুত সেন্টেন্সটার কারণ এখানটাই বলা হচ্ছে কি মাচ টাইম টু কিল এ ট্রি, তার মানে আমরা একটা গাছকে কাটতে গেলে পরে অনেকটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। যেন মনে হচ্ছে যে উনি চাইছেনই যে একটা গাছকে কাটাটা উপভোগ্য একটা ব্যাপার, যে একটা গাছ কাটবে এবং সেটা আমরা সবাই মিলে দেখবো বা উপভোগ করব, সেই রকম ভাবে ঘটনাটা উনি বোঝাতে চাইছেন। সেই জন্য উনি একটা ক্যাজুয়াল সেন্টেন্স এখানে ইন্ট্রোডিউস করছেন, একটা ক্যাজুয়াল সেন্টেন্স এখানে বলছেন যে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, এবং সাথে সাথে উনি বলছেন নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এবার সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ব্যাপারটা কি রকম? এইটা হচ্ছে জ্যাব অফ দ্য নাইফ, একটা কোপ, একটা ছুরির একটা কোপ কিন্তু যথেষ্ট নয়। সেক্ষেত্রে কি, এবং ভালো করে যদি আমরা খেয়াল করি তো এখানে জ্যাব শব্দটাও লেখা আছে, সেটা আমরা লক্ষ্য করব। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। অর্থাৎ এই একটা কোপ, একটা ছুরির একটা কোপ যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? কারণ গাছটা পরিসরে অনেকটা বড়, বৃহদাকার আকার ধারণ করেছে, সেই জন্য সম্ভবপর নয়। এবার এই যে গাছটা কাটবো, একটা জ্যাব সম্ভবপর নয়, এবং আমি বোঝানোর চেষ্টা করলাম এখানে, আমি বলতে এখানে কবি বোঝানোর চেষ্টা করছেন এখানটায় যে এটা খুব একটা সাধারণ ব্যাপার নয় যে আমি চাইলাম আর গাছ কেটে ফেললাম, এরকম একটা ব্যাপার এখানে দাঁড়াবে না। যখনই সেটা হবে যে গাছ কাটাটা সেই অনুযায়ী কাজ করবে, যদি একটা কোপেরই ব্যাপার না হয়, তাহলে কবি এখানে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে এটা একটা কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার? কারণ ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট। এই গাছটি বড় হচ্ছে কিভাবে? গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, ধীরে ধীরে এটি বড় হচ্ছে। কনজিউমিং দ্য আর্থ মানে এখানে আর্থ বলতে অবশ্যই মাটির জায়গাটাকে বোঝানো হচ্ছে। rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous height sprouting leaves. এই প্রথম যে স্ট্যাঞ্জাটা, এই স্ট্যাঞ্জাটাতে উনি বোঝানোর চেষ্টা করছেন যে কিলিং আ ট্রি অর কাটিং আ ট্রি ইজ আ গ্র্যান্ড ফ্যাক্ট, একটা বিশাল জাঁকজমকপূর্ণ ব্যাপার। যখনই এটা উনি বোঝানোর চেষ্টা করছেন তখন উনি দুটো পয়েন্ট ক্লিয়ার করছেন এখানে। একটা গাছকে সহজে কাটা যাবে না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা সময় নেয়। দুই, সিম্পল জ্যাব দিয়ে বা নাইফের একটা ছোট্ট কোপ দিয়ে সেই গাছটিকে কাটা যাবে না। কেন? তার কারণ ব্যাখ্যা করছেন। কারণ গাছটি বড় হয়েছে ধীরে ধীরে এই মাটির থেকে, মানে মাটি থেকে উনি সেই গাছটি খাদ্য রস সংগ্রহ করেছে এবং রাইজিং আউট অফ ইট তার উপরে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, সবটাই আমি দেখাচ্ছি যে জিনিসগুলো কি কি পরপর দেখায়, তাহলে সুবিধা হবে। তাহলে স্লোলি কনজিউমিং দ্য আর্থ, কিভাবে সে কনজিউম করতে পারে সেই জিনিসটাকে আমরা আগে দেখি। যেমন এখানে এই ছবিটি থেকে আমাদের স্পষ্ট হচ্ছে যে, খেয়াল করে দেখা যাবে এইটা হচ্ছে মাটির অগ্রভাগ, এইটা আমরা গাছটাকে এইখান থেকে দেখতে পারি, একটা গাছ, প্রমাণ সাইজের একটা গাছকে এইখান থেকে আমরা দেখতে পারি। তার নিচে সে কিভাবে শিকড়গুলিকে ছড়িয়ে দেয় যে মাটি থেকে খাদ্য রস সংগ্রহ করার জন্য, এবং আমরা জানি যে স্যাপ যেটাকে বলা হয় সেটা গাছের যে শিরাধমনীগুলি থাকে সেইগুলির মাধ্যমে সরাসরি তার অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যাচ্ছে, যেমন মানব শরীরের ক্ষেত্রে ঘটে। তাহলে এইভাবে যদিও ধীরে ধীরে খাদ্যরস সংগ্রহ করে এবং বছরের পর বছর এভাবে শিকড়গুলিকে চারিদিকে ছড়াতে শুরু করে, কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখব যে এই শিকড়গুলি কিন্তু সে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এবং তার ফলটা কি হচ্ছে, সে ধীরে ধীরে আরো মোটা এবং বৃহত্তর আকার ধারণ করছে। যে আকারগুলি আমরা এখান থেকে মানে সচরাচর দেখে বুঝতে পারবো না, যে একটা গাছের আকার দেখে আমরা সচরাচর বুঝতে পারবো না যে সেটি কত বছর ধরে আছে, কারণ কত বছর ধরে সে শিকড়টিকে বিস্তার করেছে সেগুলি আন্দাজ করাটা সম্ভব না ওপর থেকে। কিন্তু এটা সত্যি, সে দিনের পর দিন, বছরের পর বছর এই আর্থ থেকে, অর্থাৎ মাটি থেকে খাদ্যরস সংগ্রহ করে করে সে বড় হচ্ছে।
তাহলে এটা খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রকাশ হচ্ছে যে একটি গাছকে কাটাটা সহজ নয়, কারণ সে দীর্ঘদিন ধরে সে খাদ্য রসটাকে সংগ্রহ করে নিজের জায়গা থেকে শক্তিশালী হচ্ছে। এবার ফিডিং আপন ইটস ক্রাস্ট যেটা বলছে যে এই যে আমরা এখানটায় পাচ্ছি যে স্লোলি কনজিউমিং দ্য আর্থ, তো বুঝতে পারলাম। রাইজিং আউট অফ ইট মানে তার উপরে বড় হয়ে উঠছে, সেটাও বুঝতে পারলাম। ফিডিং আপন ইটস ক্রাস্ট, তাহলে ক্রাস্ট ব্যাপারটাকে বুঝতে গেলে আমাদের এই ছবিটিকে দেখতে হবে। ক্রাস্ট হচ্ছে দ্য টপ মোস্ট লেয়ার অফ দ্য আর্থ, টপ মোস্ট লেয়ার, একদম উপরিভাগটাকে বলা হচ্ছে ক্রাস্ট। সেইখান থেকে সে কি করছে, খাদ্য সংগ্রহ করছে, ফিড করছে ক্রাস্ট থেকে। absorbing years of sunlight, air, water and out of its leprous hide। যাই হোক, এইটা আগে বুঝি। দুটো জিনিস আমরা বুঝলাম যে কিভাবে সে কনজিউম করছে আর্থ থেকে স্লোলি, তারপরে ধীরে ধীরে সে বড় হয়ে উঠছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট বলতেও আমরা বুঝতে পারলাম যে একদম উপরিভাগ থেকে সে কিভাবে খাদ্য সংগ্রহ করছে। এবার অ্যাবজর্ব করছে, শোষণ করছে কি, ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে সূর্যালোক পাচ্ছে, বাতাস পাচ্ছে, জল পাচ্ছে, এগুলিকে সে শোষণ করছে। তার মানে একটু আগে আমরা যেটা দেখলাম এই ছবিটিতে দেখে বোঝা যাচ্ছে যে দীর্ঘ বছর ধরে যে সানলাইট গ্রহণ করছে, এয়ার গ্রহণ করছে, ওয়াটার গ্রহণ করছে এখান থেকে, আর ফলটা কি হচ্ছে, ধীরে 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 একটা বিশাল আকার ধারণ করছে। এবার এইখানটাই উনি মানে কবি জিভ ব্যাটল বলছেন কি যে and out of its leprous height sprouting leaves। তার মানে কি হচ্ছে, আমরা বুঝতে পারছি একটি গাছ দীর্ঘ জীবন যাপন করছে, মানে অনেক বছর ধরে সে বেঁচে থাকছে। এবার ফিডিং আপন ইটস ক্রাস্ট এবং রাইজিং আউট অফ ইট কনজিউমিং দ্য আর্থ এবং অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, ভালো করে বুঝতে হবে তিনটি পয়েন্ট আছে। যদি কোয়েশ্চেন এরকম আসে যে হাউ ডাজ দ্য ট্রি গ্রো, এরকম যদি প্রশ্ন আসে 3 নম্বরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনটি পয়েন্ট এখানে দেখাতে হবে। একটা হচ্ছে স্লোলি কনজিউমিং দ্য আর্থ, 2 নম্বর হচ্ছে ফিডিং আপন ইটস ক্রাস্ট, 3 নম্বর হচ্ছে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। তাহলে পরিষ্কার হলো এই তিনটি কারণের জন্য সেই গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠছে, এবং সেই জন্যই উনি বলছেন যে একটা সিম্পল জ্যাব অফ দ্য নাইফ টোটাল গাছটাকে কাটতে পারবে না, কাটতে সক্ষম হবে না। সেই কারণের জন্যই ওনার বক্তব্য যে একটা ছুরির কোপ দিয়ে সম্ভবপর নয়, যে কারণেই মাচ টাইম লাগছে। এই যে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, কেন মাচ টাইম টু কিল এ ট্রি, তার ব্যাখ্যাটা উনি এখানে করছেন। ঠিক যেমন ভাবে আমরা পেয়েছিলাম সনেট 18-এ যে প্রথম লাইনটা ছিল শ্যাল আই কম্পিট ইট উইথ সামার্স ডে, তারপরের লাইনগুলি সে ব্যাখ্যা করেছেন। এখানেও ঠিক সেই রকমই ব্যাপারটা করছে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, উনি বলছেন যে একটা গাছকে কাটতে যথেষ্ট সময় লাগে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কেন সময় সাপেক্ষ ব্যাপার, কেন একটা ছুরির কোপে গাছটিকে কাটা যাবে না, তার কারণ হচ্ছে এই তিনটি কারণ উনি দিয়েছেন। এবং তারপরে উনি এখানে বলছেন and out of its leprous hide sprouting leaves। তাহলে লেপ্রাস থেকে আমরা জানি লেপ্রসি, হ্যাঁ, যেমন এই যে লেপ্রোসের এখানে দেওয়াই আছে মানেটা রিলেটিং টু লেপ্রসি কাইন্ড অফ স্কিন ডিজিজ। আমরা জানি লেপ্রসি কিরকম ডিজিজ, যেমন এই ছবিটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে লেপ্রসির জায়গাটা কেমন হতে পারে। এই কুষ্ঠ যেভাবে আর কি স্কিনে ডিজিজটা হয়, কুষ্ঠ রোগীদের আগে আগে বলা হতো যে কুষ্ঠ আসলে আদৌ ছোঁয়াচে রোগ নয়, কিন্তু আগে মানুষের বিশ্বাস ছিল যে এটা ছোঁয়াচে রোগ, ছুঁলে এই রোগটা ছড়িয়ে পড়ে, কন্টাজিয়াস। তো আদৌ সেটা কন্টাজিয়াস নয়, ছোঁয়াচে রোগ নয়। তো যদি খানিকটা আমরা গাছের সাথেও তুলনা করে দেখি যে গাছের স্কিনগুলোও কিন্তু সেই রকম। হাইড বলতে এই যে টেক্সটাইল যে লাইনটা আছে লেপ্রাস হাইড, হাইড এখানে বার্ক বোঝাচ্ছে, বার্ক, সেটারও মানে এখানে ফুটনোটে দেওয়া আছে হাইড মানে হিয়ার দ্য বার্ক অফ এ ট্রি, বার্ক মানে ছাল, লেপ্রোসাইড মানে কুষ্ঠ রোগীর যেমন চামড়া হয় সেই রকমই চামড়া হচ্ছে গাছের। সেইখান থেকে স্প্রাউট মানে হচ্ছে বেরিয়ে আসা, লিভস মানে হচ্ছে পাতা, সেইখান থেকেও পাতা বেরিয়ে আসছে। অর্থাৎ যেমন এই যে কুষ্ঠ রোগীর মতো ছাল চামড়া যেটা আমরা দেখতে পাচ্ছি এখানটায়, বা পরের ছবিটাতেও আমরা যেটা দেখলাম যে কুষ্ঠ রোগীর হাতের যে ছবিটি, হ্যাঁ, বা আর একটা ছবি আমি দেখাই, এটি একটি এই কুষ্ঠরোগীর পিঠ, যে অদ্ভুত একটা স্কিন ডিজিজ হয়েছে, সেখানেও কিন্তু এই ছালটার মতোই আমাদের দেখা যাচ্ছে যে এই যে ছালটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বা এখানে যে ছালটা আমরা দেখতে পাচ্ছি সেই রকমই কুষ্ঠরোগীর দেহের মতোই। এবার এইখান থেকে বলছে কি স্প্রাউটিং লিভস, অর্থাৎ গাছ বা ছোট পাতা বা ওই জাতীয় কিছু একটা বেরোচ্ছে।
যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রাউটিং লিভস কিভাবে, এই যে গাছের ছালগুলোকেও আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিভাবে পাতাও বেরিয়ে আসে সেটাও আমরা দেখতে পাচ্ছি। ফলে উনি যে টেক্সটের লাইনটা এখানে বলছেন, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোসাইড স্প্রাউটিং লিভস, অর্থাৎ ছোট ছোট পাতাও কিন্তু সেই রকম জায়গা থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ যেখানে আমরা বুঝতে পারছি যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে চামড়া, আসলে তা নয়, গাছের চামড়াটা কিন্তু আদৌ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না, সেখান থেকেও কিন্তু গাছে প্রাণ বেরিয়ে আসছে। ফলে একটা গাছকে হত্যা করাটা এতটা সহজ ব্যাপার নয়, সহজসাধ্য ব্যাপার নয় যে আমি চাইলেই একটা ছুরির কোপে পুরো একটা গাছকে হত্যা করে ফেলতে পারি বা নষ্ট করে ফেলতে পারি বা মেরে ফেলতে পারি। অবাক করা ব্যাপার হচ্ছে যে উনি যেন মনে হচ্ছে যেন কবিতাটিতে জিপ ব্যাটল বোঝানোর চেষ্টা করছেন যে চলো মনের আনন্দে গাছ কাটি, বা গাছ কাটাটা কিরকম ব্যাপার দেখেছো, যেন কেমন একটা খটকা লাগছে যে কেন উনি হঠাৎ গাছ কাটা নিয়ে এত বিশেষজ্ঞ মতো মতামত কেন দিচ্ছেন। এখন আমি প্রথমেই বলেছিলাম মাথায় রাখতে হবে উনি একজন শল্য চিকিৎসক ছিলেন, সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কাটাছেঁড়া জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। এবং সেই জন্যই আমাদের অবাক করার বিষয় হচ্ছে এইটা যে স্প্রাউটিং লিভস যখনই বলছেন যে লেপ্রোসাইড থেকে, আমরা ধরে উঠতে পারছি না যে ওনার উদ্দেশ্যটা কি, উনি কি এখানে বোঝাতে চাইছেন। ফলে প্রথম প্যারাগ্রাফের মধ্যে উনি দেখালেন যে একটা গাছকে কাটাটা অত সহজ ব্যাপার নয়, একটা ছুরির কোপে সেটা কাটাটা সম্ভবপর নয়, তার কারণগুলি 3টি কারণ উনি এখানে দেখিয়ে দিলেন। এবং 4র্থ নম্বর কারণটি একটু অদ্ভুত রকমের, সেটা হচ্ছে লেপ্রোসাইডের উদাহরণ উনি দিলেন, যেখান থেকে কিন্তু নতুন গাছপালা বেরিয়ে আসছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া চামড়া থেকেও কিন্তু নতুন গাছের উদ্ভব ঘটছে। এবার এখানে একটা ছোট্ট জিনিস রয়েছে, আউট অফ ইটস লেপ্রোসাইড, এটা একটা ইমেজ এবং একই সাথে একটা মেটাফোর। লেপ্রসি পেশেন্টের চামড়ার সাথে উনি গাছের চামড়ার তুলনাটা করলেন। একটু আগে আমি যে ছবিটি দেখালাম যে এই হচ্ছে গাছের চামড়া এবং এই হচ্ছে লেপ্রসি পেশেন্টের মানে অবস্থা। ফলে এই দুটির মধ্যে উনি একটি তুলনা করছেন এবং ক্ষয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, প্রায় নষ্ট হয়ে যাওয়া জায়গা থেকেও কিন্তু গাছের উৎপত্তি ঘটছে। অর্থাৎ যখনই আমরা চামড়াটা দেখবো, গাছের চামড়া এইরকম পরিস্থিতি, সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে নতুন চারা বা চারা বলছি, নতুন প্রাণের উদ্ভব সেখানে আছে, অর্থাৎ নষ্ট হয়ে যায়নি, গাছটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তো এখানে এই তুলনাগুলি উনি টেনেছেন, একই সাথে ইমেজ এবং মেটাফোরটিকে ব্যবহার করেছেন। লেপ্রোসাইডের প্রশ্ন আসতে পারে যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেপ্রোসাইড সাজেস্ট, তখন বোঝাতে হবে যে গাছের যেমন চামড়া শুষ্ক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, লেপ্রসি পেশেন্টের বা লেপ্রসি কুষ্ঠ হয়েছে এমন একজনের যেমন চামড়া শুষ্ক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে উনি চামড়ার তুলনাটাকে টেনেছেন এবং সেখানে উনি মন্তব্য করতে চেয়েছেন যে লেপ্রাস হাইট থেকেও কিন্তু লিভস, ছোট ছোট পাতা উৎপন্ন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ গাছের প্রাণশক্তিটা অনেক অনেক বেশি। এবার সেকেন্ড স্ট্যান্ডেতে কি শুরু হচ্ছে, উনি বলছেন সো হ্যাক অ্যান্ড চপ। এই যে সোটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কেন? কারণ এখানটায় উনি এই জায়গাটায় এসে একটা কনক্লুশন শেষ করছেন, এই 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 জিনিসগুলো হবে। ফলে এই যে ফলেটা হচ্ছে সো হ্যাক অ্যান্ড চপ। ফলে কি হচ্ছে, তোমাকে হ্যাক এবং চপ করতে হবে। এবার হ্যাক অ্যান্ড চপের সিস্টেমটা কেমন, এইটাকে বলা হয় হ্যাক অ্যান্ড চপ। আমরা জ্যাব দেখেছি, ছুরির যে কোপানো, এইটা হচ্ছে হ্যাক এবং চপ, মানে খুব শার্প একটা অস্ত্র দিয়ে কাঠের গুঁড়ি বা যেহেতু যাই হোক না কেন, লগ ফগ ইত্যাদি, সেগুলিকে কাটা হচ্ছে হ্যাক অ্যান্ড চপ। এবার বলছে কি সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। এমনকি হ্যাক অ্যান্ড চপও যথেষ্ট নয়। দিস অ্যালোন বলতেই হ্যাক অ্যান্ড চপ সিস্টেমটাকে বোঝাচ্ছে। হ্যাক অ্যান্ড চপ একটা গোটা সিস্টেম। দিস অ্যালোন ওন্ট ডু ইট মানে হচ্ছে এই গোটা হ্যাক অ্যান্ড চপটা যথেষ্ট নয়, একা যথেষ্ট নয় এই কাজটা করবার জন্য। তাহলে কি হবে, নট সো মাচ পেইন উইল ডু ইট। ভালো করে বোঝার বিষয় এখানে দুটোই কিরকম আছে, প্রথম দুটো সেন্টেন্স আছে, তারপরে সেন্টেন্স একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তো তুমি হ্যাক অ্যান্ড চপ করবে কিন্তু সেটা যথেষ্ট নয়। নট সো মাচ পেইন উইল ডু ইট, অত কষ্ট যথেষ্ট নয়। কেন কষ্ট, কারণ টুকরো টুকরো করতে হচ্ছে, সেগুলিকে টুকরো টুকরো করে সেই জায়গার কষ্টটা অনেক বেশি। যেমন একটা আমি যদি হিউম্যান ফিগারকে ধরি, একটা মানুষকে যদি ধরা হয়, তাহলে মানুষটাকে যেভাবে যদি কাটা হয়, তাহলে সেই যে কষ্টটা, সেই কষ্টটা তো গাছেরও হবে। সেই জন্য বলছে যে এই এতটা পেইন যথেষ্ট হবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট। দ্য ব্লিডিং বার্ক উইল হিল অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, miniature boughs which if unchecked will expand again to former size.
তাহলে এখানে কি বলছে, সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, নট সো মাচ পেইন উইল ডু ইট। ভালো কথা, তিনটে সেন্টেন্সের মধ্যে আমরা বুঝতে পারলাম যে হ্যাক অ্যান্ড চপটাও একটা ঠিকঠাক প্রসেস নয়। কেন ঠিকঠাক প্রসেস নয়, এখানে উনি আবার একটা স্টেটমেন্ট দিলেন। তাহলে এবার সেই স্টেটমেন্টটাকে ব্যাখ্যা করছেন পরের, ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক ব্যাপারটা কি? আমরা হ্যাক অ্যান্ড চপ জিনিসটাকে তো দেখলাম, এই যেমন এখানে কোনো জায়গা কাটবার পরে হ্যাঁ এই যেন একটা কষ বা দাগ তৈরি হয়, এইটাকে বলা হচ্ছে ব্লিডিং বার্ক। ছাল থেকে যে রসটা বেরোচ্ছে, সেটা যেমন আমরা সজনে গাছ কাটলে একেবারে লাল রঙের মানে রজনটা বেরিয়ে আসে, আঠালো যে জিনিসটা, সেইটা ব্লিডিং বার্ক বলা হচ্ছে। ব্লিডিং বার্কের মানে হচ্ছে যেখান থেকে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ গাছের চামড়া কাটলে পরে, মানুষের চামড়া কাটলে যেমন রক্ত বেরিয়ে আসে, গাছের চামড়া কাটলে পরেও সেই রকমই রক্ত বেরিয়ে আসবে, সেই জায়গা থেকেই এটাকে বলা হচ্ছে ব্লিডিং বার্ক, যে বার্কটা ব্লিড করছে। তা ব্লিডিং বার্কটাও হচ্ছে আর একটা মেটাফোর এখানে উনি ব্যবহার করছেন, এবং একই সাথে ইমেজ হিসাবেও ব্লিডিং বার্ককে ব্যবহার করা হচ্ছে। মেটাফোরটা কেমনভাবে কাজ করছে, যেমন আমরা আগে একটা মেটাফোর পেয়েছিলাম লেপ্রাস হাইড, এখানে আর একটা মেটাফোর পেলাম ব্লিডিং বার্ক। এবার লেপ্রাস হাইড, এই যে অ্যাডজেক্টিভটা, লেপ্রাস হাইডটা কেমন, লেপ্রাস, তো সেই অ্যাডজেক্টিভটার এখানে অ্যাডজেক্টিভটা কাজ করছে ব্লিডিং। তা ব্লিডিং বার্ক কিসের সাথে তুলনা হচ্ছে, যেমনভাবে মানুষের শরীরের ত্বক কেটে গেলে পরে রক্ত বেরিয়ে আসে, ঠিক তেমনিভাবে গাছের চামড়া বা বার্ক বা ছাল এগুলি কাটলে পরে একই রকমভাবে রক্ত বেরিয়ে আসে। এই যে ব্লিডিং বার্ক, ওনার মতে ব্লিডিং বার্ক উইল হিল। পার্থক্যটা ভালো করে এবার বুঝতে হবে। মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের চামড়া কেটে গেলে সেখানে আমরা ওষুধ প্রয়োগ করছি, ওষুধটার ফলে সেই চামড়াটা ঠিক হচ্ছে, চামড়া মাংসগুলো আবার জোড়া লাগছে এবং অনেক দিন পর সেটা গিয়ে ঠিক হচ্ছে। গাছের ক্ষেত্রে কি সেই ওষুধ প্রয়োগ করা হচ্ছে? না, করা হচ্ছে না। উনি বলছেন ব্লিডিং বার্ক উইল হিল, তার মানে সেই যে ব্লিডিং বার্কগুলি, যেমন এখানেও আমরা ব্লিডিং বার্কের উদাহরণ দেখতে পাচ্ছি, এই যে কেটে যাওয়ার ফলে এই যে রসটা বেরিয়েছে, এই যে ব্লিডিং বার্ক, এই ব্লিডিং বার্ক বলতে যেখান থেকে রক্তটা বেরোচ্ছে, যে জায়গা থেকে কষটা বেরোচ্ছে, সেইটাকে বলা হচ্ছে ব্লিডিং বার্ক। এটা বলছে কি ব্লিডিং বার্ক উইল হিল, তার মানে এটা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে। তাহলে আমরা এক্সটার্নাল স্টিমুলেশন দিচ্ছি, কোনো ওষুধপত্র দিচ্ছি, যেটার দ্বারা সেটা সুস্থ হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। গাছের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছুই দেওয়া হচ্ছে না, তারা অটোমেটিক ঠিক হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বলা হয় নেচারস রেজিলিয়েন্স, RESILIENCE, নেচারস রেজিলিয়েন্স মানে অটোমেটিক নিজেই নিজেকে ঠিক করে নেওয়া। এই নেচারস রেজিলিয়েন্সটা মানে নিজেই নিজেকে হিল করে নিচ্ছে, এটা একটা অনেক বড় ক্ষমতা। সেইটাই উনি এখানে বোঝাতে চাইছেন, যে প্যাটেল বোঝাচ্ছেন যে ব্লিডিং বার্ক উইল হিল। সুতরাং তুমি যে হ্যাক চপ করবে এটা যথেষ্ট নয়, এই পেনটা যথেষ্ট পরিমাণে নয়, নট সো মাচ পেন উইল ডু ইট, এইরকম পেন যথেষ্ট পরিমাণে কাজ করবে না, কারণ ব্লিডিং বার্ক অটোমেটিক্যালি হিল করবে। এবং শুধু তাই নয়, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির নিচ থেকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। যেমন ধরা যাক আমরা এইভাবে এখানে হ্যাক অ্যান্ড চপটাকে করা হলো, এবং এই যে গোড়ার থেকে কেটে দেওয়া হলো এখান থেকে, তাহলে একটা গাছের পুরো গোড়া থেকে কেটে দেওয়া হচ্ছে। গোড়া থেকে কেটে দেওয়ার ফলটা কি হচ্ছে, উনি বক্তব্য পেশ করছেন, অর্থাৎ চিফ প্যাটেল বোঝাচ্ছেন এই ব্লিডিং বার্কগুলি হিল করে গিয়ে সেইখান থেকে ক্লোজ টু দ্য গ্রাউন্ড আবার নতুন টুইগ গজাবে, মিনিয়েচার বোজ, ছোট ছোট ডালপালা সেখান থেকে আবার বেরোবে। ফলে যখনই উনি বলছেন এখানটায় যে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, মানে এই রকমভাবে গ্রিন টুইগগুলি পেঁচিয়ে 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 এই ব্লিডিং বার্ক, এই যে ছালের মধ্যবর্তী অংশ, সেইখান থেকে কিন্তু নতুন নতুন চারার মতো ডালপালা গজিয়ে উঠবে। বা যে ছবিটি আমরা আগেও দেখলাম, যে এখান থেকে ঠিক নতুন গাছের ডাল সেখান থেকে বেরিয়ে উঠবে, যে পুরোটাই হচ্ছে লেপ্টোসাইডের মতো বার্ক রয়েছে, এবং ব্লিডিং বার্কে যে ছিটে ছিটে যাওয়া যে বার্কগুলো, সেখান থেকেই কিন্তু নতুন চারা বলছি, নতুন ডালের উৎপত্তি হচ্ছে। এবং সেইটাই উনি বলছেন যে কার্লড গ্রিন টুইগস, যে টুইগগুলো কর্ষিকার মতো বেরিয়ে আসবে নতুন নতুন, সেখান থেকে আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। এবং কি হচ্ছে মিনিয়েচার বোজ বলতে, এই যে মিনিয়েচার বোজ যে জিনিসটাকে আমরা দেখলাম, যে মিনিয়েচার বোজ যে কীভাবে হয়, ছোট একেবারে ওই ব্লিডিং বার্কের ওখান থেকে বেরিয়ে আসছে মিনিয়েচার বোজ। এবং কি হচ্ছে
হুইচ ইফ আনচেকড, ধরা যাক সেটা আমরা চেক করলাম না, উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, এবং আবার সে কিন্তু নিজের জায়গায় ফিরে আসবে। অর্থাৎ যদি আমরা সেটাকে চেক না করি সেটা কিন্তু আবার এই আকার ধারণ করবে, এই বিশাল আকার কিন্তু ধারণ করে নেবে গাছটা। ফলে কি হচ্ছে সেইটাই কবি এখানে বারবার বোঝাচ্ছেন যে দেখো গল্পটা এরকম নয় যে তুমি হ্যাক চপ করে ব্যাপারটা শেষ করে দেবে, এই রকম পেন কিন্তু যথেষ্ট নয়, কারণ ব্লিডিং বারগুলো আবার শুধরে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এবং ধরা যাক আমি ভাবলাম কি গাছটাকে আমি শেষ করে দিয়েছি, সেটাকে ফেলে রাখবো, ফেলে রাখার পরে কি হবে, আবার কিন্তু ওই যে কাটা গুড়ি, ওই গুড়ির ওখান থেকে আবার নতুন করে গজাবে চারার মতো ছোট ছোট টুইগ, ছোট ছোট কর্ষিকার মতো ডালপালা বেরিয়ে আসবে, ছোট্ট ছোট্ট মিনিয়েচার বলতে স্মলার, ছোট সংস্করণ, বোজ বলতে সেখানে ব্রাঞ্চ বোঝাচ্ছে, ডালপালা। হুইচ ইফ আনচেকড, যদি সেগুলিকে চেক না করা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, এবং আবার এক্সপ্যান্ড মানে আমরা জানি যে স্ফীতাকার বা বাড়িয়ে দেওয়া বা বড় হয়ে যাওয়া, টেনে বড় করে দেওয়া, সেটা হচ্ছে এক্সপ্যানশন, এক্সপ্যান্ড সেখান থেকে এসছে, টু ফর্মার সাইজ, আবার সেই ফর্মার সাইজে ফিরে যাবে। অর্থাৎ যদি না চেক করি তাহলে আবার আমাদের সেই বিশাল আকারের গাছটা একদম গোড়ার এই মাটির এখান থেকে কেটে দিলে পরে এখান থেকে বেরিয়েই আবার গাছটা এই রকম আকার ধারণ করবে। ঠিক এর পরের অংশতেই কবি এখানে বোঝাতে চাইছেন যে উনি একটা সলিউশন দিচ্ছেন। সলিউশনটা কিসের, যে কিভাবে গাছ কাটাটাকে সম্ভবপর। এই এর যেটুকুনি উনি বললেন, হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, এই ফর্মার সাইজ আসবে না বা গাছ আবার বড় হবে না, গাছ তার পুনরায় নিজের জায়গায় ফিরে যাবে না, এটা সম্পূর্ণটা সম্ভব কখন বলে উনি এবার একটা সলিউশন দিচ্ছেন। এই যে ফার্স্ট নো, একটা নো দিয়ে উনি থেমে যাচ্ছেন এখানটায়। লক্ষ্য করে দেখতে হবে নো এর পরে কিন্তু কোনো একটা লম্বা স্পেস এখানটা কিচ্ছু নেই, সেন্টেন্স আর কিন্তু কিচ্ছু নেই, শুধু একটা শব্দ। এবার যেহেতু একটা ফ্রি ভার্সে লেখা, ফ্রি ভার্স মানে কোনো অন্তে মিল থাকবে না, সেন্টেন্স বা লাইনগুলোর মধ্যে কোনো সমতা বজায় থাকবে না, এই যে একটা শব্দ একটা লাইনের সমান। এবার কিন্তু তাৎপর্য যথেষ্ট, কারণ নো শব্দটার মাধ্যমে উনি এখানে বোঝাতে চেয়েছেন যে নো মানে এখানে আপনি ভাবুন, আপনি মানে পাঠক ভাবুন যে দিস ইজ আ ফ্রি স্পেস ওয়্যার দ্য রিডার হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট ইট। সেই জন্য উনি বলছেন কি নো। এবার কেন না, কারণ প্রত্যেকটা কথা বলার পরপরই উনি তার যুক্তিটা দিচ্ছেন, এখানেও সেটা দেবেন যে কেন না, এই যে পদ্ধতিগুলি ঠিকঠাক না, একটা গাছকে মারবার জন্য এই পদ্ধতিগুলি ঠিকঠাক নয়, কেন নয় তার সলিউশন হিসাবে তিনি এইটা দিচ্ছেন। এবার এই নোটা দিয়ে আসলে একটা চিন্তার জায়গা, একটা মানে ধাক্কা দেওয়ার জায়গা উনি তৈরি করলেন, যে এটা একটা ধাক্কা খাবে পাঠক, যে এইটা একটা ভালো পদ্ধতি নয়। পাঠকের ধাক্কা লাগার কারণ আরো একটা আছে, যে পাঠক এখানে মনে করবেন যে উনি কি করে একজন কবি হয়ে বা সমাজ সংস্কারকের ভূমিকা পালন করতে গিয়ে গাছ কাটাটাকে প্রাধান্য দিতে পারেন, কেন কিভাবে তিনি এটা সম্ভব করছেন, যে তিনি বোঝাচ্ছেন যে এইভাবে গাছ কাটুন, এইভাবে গাছ কাটাটা উচিত, সেইটা আমাদেরকে কিন্তু একটা শখ দেবে, আমাদের বলতে পাঠকদেরকে কিন্তু একটা অটোমেটিক শখের জায়গা তৈরি করে দেবে। যখনই এটা নো হিসাবে এখানটায় বলছে যে নো, তাহলে কি ওনার বক্তব্যটা কি, দ্য রুট ইজ টু বি পুলড আউট, রুটটাকে তুলে ফেলতে হবে। পুল আউট বলতে পুরো মূলোৎপাটন করা, উপড়ে ফেলা, সেই অর্থে পুল আউট। দ্য রুট ইজ টু বি পুলড আউট আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। তাহলে কিভাবে এটাকে পুরো পুল আউট করতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং আর্থ এইটাকে বুঝতে হবে, যেমন ভাবে আমাদের আগে ছিল যে এখানটায় ছিল লেপ্রাস হাইড, তারপরে ছিল ব্লিডিং বার্ক, এবং এইখানটায় এসে আমরা পাচ্ছি অ্যাঙ্কারিং আর্থ। প্রত্যেকটাই একটা ইমেজ কাম মেটাফোর, যেখানে এই জায়গাটায় ইমেজটা কি ইমেজ আসছে সেটা আমি দেখাচ্ছি, তার আগে মেটাফোরটাকে ক্লিয়ার করি। মেটাফোরটা হচ্ছে অ্যাঙ্কারের সাথে রুটগুলোকে তুলনা করা হচ্ছে। এবার অ্যাঙ্কার জিনিসটা কি সেটা দেখলে পরে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এই হচ্ছে অ্যাঙ্কার, এইটা হচ্ছে দণ্ড, এইটা আটকে ধরে, যেটা আর কি পাম হিসেবে ব্যবহার করা হয়, এই মাঝখানের অংশটাকে ক্রাউন বলে, এটা আর্ম, শ্যাঙ্ক, ব্যালান্সিং ব্যান্ড, আর এইটা হচ্ছে স্টক। মদ্দা হিসাবটা হচ্ছে এটা যখন জলের মধ্যে পড়ে তখন এটা কাদার মধ্যে বা মাটির মধ্যে বা বালির মধ্যে গিয়ে আটকে যায়, এবং সেই জন্য বড় জাহাজ বা নৌকা ছেড়ে বেরিয়ে যেতে পারে না, ওটার জন্য ওখানটা আটকে থেকে যায়। এবার যখনই এটা বলছেন এখানে অ্যাঙ্কারের ছবিটা আমরা দেখলাম যে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ বলছে, তাহলে রুট কি করে অ্যাঙ্কারের কাজ করছে
বোঝা যাক। যেমন ভাবে জাহাজকে আটকে রাখে একটা অ্যাঙ্কার, ঠিক তেমনি ভাবেই একটা গাছকে আটকে রাখে রুট। যদি আমরা এই বিশাল বড় গাছটাকে ধরি, বা আগে আমি যে ছবিটাকে দেখিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার হচ্ছে যে এই রুটের জন্য কিন্তু এই বেশ একটা প্রমাণ সাইজের গাছ আটকে থাকতে পারছে, ফলে রুটগুলি কিন্তু অ্যাঙ্কারের কাজ করছে। যদিও এটা গ্রাফিক্সের সাথে করা হয়েছে, আমরা অরিজিনালটাও দেখে নিই। এখানে আমরা সেই চিত্রটা পাবো যে এখানে এই যে গাছের রুটগুলি একটা সাইড মাটি ঘষে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে শিকড়গুলি কোথা দিয়ে চলে গেছে, এবং যার ফলে এই যে গাছটি একটা মোটামুটি ভালো সাইজের একটি আম গাছ, সে কিন্তু আটকে রয়েছে মাটির উপরে। ফলে কি হচ্ছে, জায়গাটা যে অ্যাঙ্কারিং আর্থের ইমেজটা বা মেটাফোরটা এইভাবে কাজ করছে যে অ্যাঙ্কার যেভাবে জাহাজকে আটকে রাখে, রুট সেইভাবেই গাছকে আটকে রাখে। তো ইমেজটা পরিষ্কার হলো, এখানে মেটাফোরটাও পরিষ্কার হলো যে অ্যাঙ্কারিং আর্থ বলতে কি বোঝাচ্ছে। তাহলে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ আমাদের রুটটাকে পুরো পুল আউট করতে হবে। ইট ইজ টু বি রোপড। তাহলে এবার সেকেন্ড প্রসেসে আসছি। এটা প্রথম প্রসেস হচ্ছে কি, যে পুরো অ্যাঙ্কারিং আর্থ থেকে রুটগুলিকে পুরো তুলে ফেলে দিতে হবে, তবেই গিয়ে গাছটি মরবে, অর্থাৎ সম্পূর্ণ মূলোৎপাটন করা। এক্সটারপেশন বলা হয় এটাকে, EXTIRPATION, এক্সটারপেশন, বা ইরাডিকেশন, ERADICATION, ইরাডিকেশন, বা অ্যানাইহিলেশন, ANNIHILATION, অ্যানাইহিলেশন, কমপ্লিট ডিস্ট্রাকশন। সেকেন্ড প্রসেসে উনি কি বলছেন, ইট ইজ টু বি রোপড, দড়ি দিয়ে মানে দড়ি ধরা বাঁধার দরকার, টাইট, সেটাকে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। পুল আউট, স্ন্যাপ আউট দুটোই হচ্ছে ফ্রেজাল ভার্ব। পুল আউট মানেও সেটাকে উৎপাটন করা, তুলে ফেলা। স্ন্যাপ আউট মানে সম্পূর্ণ ভূমিসাৎ করা, মানে বা ধুলোয় মিশিয়ে দেওয়া, সেটাকে হঠাৎ করে ঠেলে ফেলে দেওয়া, এই অর্থে স্ন্যাপ আউট বলা হয়। তাহলে পুল আউট, স্ন্যাপ আউট, বা পুলড আউট, স্ন্যাপ আউট করতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোপুরি সেটাকে তুলে ফেলে দিতে হবে। এই কটা লাইনের মাধ্যমে তিনি সেই প্রসেসগুলিকে দেখাচ্ছেন। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থকে সেটাকে পুল আউট করতে হবে, তারপর রোপ মানে দড়ি দিয়ে বাঁধতে হবে, বেঁধে পুলড আউট, স্ন্যাপ আউট করতে হবে, মানে ভূমিতে ফেলে দিতে হবে বা পুরো উৎপাটন করতে হবে, অথবা পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোপুরি শিকড় থেকে উপড়ে নিয়ে আসতে হবে। কিসের মাধ্যমে? আউট ফ্রম দ্য আর্থ কেপ। কোথা থেকে আনতে হবে? আউট ফ্রম দ্য আর্থ কেপ। ভালো করে বুঝতে হবে, রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দ্য আর্থ কেপ। আর্থ কেপ থেকে পুরোপুরি তুলে নিয়ে আসতে হবে। তা অ্যাঙ্কারিং আর্থ থেকে আমরা বুঝলাম, অর্থাৎ আগে যেমন লেপ্টোসাইট পেয়েছিলাম, ব্লিডিং বার্গ পেলাম, অ্যাঙ্কারিং আর্থ পেলাম, এবার পাচ্ছি কি আর্থ কেপ। আর একটা কনসেপ্ট, আর একটা ইমেজ কাম মেটাফোর। আর্থ কেপের ব্যাপারটা কেমন? আমরা জানি আর্থ কেপ মানে মাটিতে গুহা টাইপের, গর্ত হয়ে যাওয়া টাইপের এই জাতীয় জিনিসকে আর্থ কেপ বলা হয়। ছবির মাধ্যমে বুঝতে পারলে আমরা আরো পরিষ্কার বুঝে যাব। ধরা যাক এই বিশালাকার গাছটিকে আমরা যদি পুরোপুরি উৎপাটন করি, এর ডালপালা ছেটে তারপরে তো উৎপাটন করতে হবে, তো উৎপাটন তো এত সহজসাধ্য বিষয় নয়। বা এই বিশাল আকারের ওক গাছটিকে যদি আমরা উপড়ে ফেলার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কি হবে? গাছপালা ছেঁটে দেওয়ার পরও ওর যে বিশালাকার গুঁড়ি, সেই গুঁড়িটাকে তো পুরোপুরি তোলার জন্য কি হবে, এখান থেকে অনেকটা অংশ জুড়ে খুঁড়তে হবে আমাদের, তবে গিয়ে তার মূলগুলিকে, রুটগুলিকে আমরা তুলতে পারবো, না হলে সেটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। যেমন এই ছবিতে খানিকটা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাধারণ মোটামুটি মাপের একটা গাছকে তুলতে গেলে এই এত দূর পর্যন্ত কিন্তু তাকে খুঁড়তে হয়েছে, মাটিতে একটা গর্ত তৈরি হচ্ছে। সেইটাই কিন্তু আর্থকেপের হিসাবটাকে বোঝাচ্ছে। এবার আর্থকেপ তাহলে জিনিসটা কি হচ্ছে? আর্থকেপ মানে হচ্ছে মাটি থেকে গাছকে পুরোপুরি তোলবার জন্য, মাটির নিচে মূলগুলিকে তোলবার জন্য বা রুটগুলিকে সম্পূর্ণ তুলে নিয়ে আসার জন্য মাটিতে গর্ত করা হচ্ছে বিশালাকার। সেই বিশালাকার গর্তটাকে আর্থকেপের সাথে তুলনা করা হচ্ছে। এবার আর্থকেপ কেন? কারণ মাটিতে আমি যদি গর্ত না খুলি, তাহলে তো আমি এন্টায়ার পুলিং আউট তো করতে পারবো না, সম্পূর্ণরূপে তাকে যে তুলে নিয়ে আসা সেই ঘটনাটা তো হবে না। সেই কারণের জন্য পুল আউট এন্টায়ারলি করতে হলে আমাকে ওই আর্থকেপটা তৈরি করতেই হবে। মানে যেটা আমরা এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আর্থকেপটা অটোমেটিক হওয়াটা স্বাভাবিক, বা এই ছবিটি থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ রুটগুলিকে যদি আমরা তুলে ফেলার চেষ্টা করি, তবে কিন্তু একটা অনেকটা এলাকা জুড়ে এর গর্তটা তৈরি হবে। আর্থকেপ হচ্ছে সেই জিনিসটা। এবার শুধুমাত্র এইটুকুনি আর্থকেপের ব্যাখ্যা নয়, আর্থকেপের ব্যাখ্যা হচ্ছে, এটা আর একটা ইন্টারেস্টিং পার্ট, কিভাবে আর্থকেপটার ব্যাখ্যাটা আসছে।
কেউ যদি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যাও তাহলে গিয়ে দেখবে ওখানে শুরুতেই একটা বিশাল বড় গাছ রয়েছে, চটকা গাছ। তা সেই চটকা গাছটা এতই মোটা, ওটা আমি জানি না 150-200 বছর পুরনো হতেই পারে, আমার ধারণা নেই, মানে বহু পুরনো গাছ, বিশাল মোটা তার গুঁড়ি। তো ঢুকতেই একদম গেটে ঢুকতেই মূল যে আমাদের কলেজ, সেই কলেজে ঢুকতেই সেটা আছে, এখনো আছে। আমি 2-3 দিন আগে গিয়েছিলাম, তখনও দেখলাম যে আছেন গাছটা, এবং দীর্ঘ বছর ধরে আছে। ধরা যাক ওই গাছটিকে কেটে ফেলা হলো। এবার কেটে ফেলা হলে কি হবে? গাছটা কেটে ফেলার পর ওখান থেকে তো আবার ওই যে যেভাবে কবি বলছেন যে গোড়া থেকে তো আবার সেই কুঁড়ি বেরোতে পারে বা পাতা বেরোতে পারে, ডালপালা, মিনিয়েচার টুইক, যেটা মিনিয়েচার বোজ, সেগুলি বেরিয়ে আবার একটা পূর্ণ ফর্মার সাইজে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, যদি ওটাকে আমরা পুরোপুরি উপড়াতে চাই, একটা বিশাল বড় গর্ত তৈরি করতে হবে সেই পুরো রুটগুলিকে তোলার জন্য। কথা হলো এই গাছটি 150 বছর বা 100 বছর যাই হোক না কেন, এত বছর ধরে ওখানে সেই ইতিহাসের সাক্ষী কিন্তু বহন করে চলেছে, মানে সাক্ষ্য প্রমাণ বহন করে চলেছে গাছটি। অর্থাৎ গাছ যত বড় হবে কেভ তত বড় হবে, গাছ যত পুরনো হবে গুঁড়ি তত বড় হবে, এবং তার আর্থ কেভটাও অর্থাৎ মাটি খননটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং অনেকটা বড় আকার ধারণ করবে। সে তত বেশি ইতিহাসের সাক্ষ্য প্রমাণ মজুদ রাখবে নিজের কাছে। তার মানে একটা গাছকে যখন আমি উড়িয়ে দিচ্ছি পুরোপুরি, এবং তার ফলে আর্থকেপ তৈরি হচ্ছে এবং পুরো রুটগুলিকে যখন তুলে ফেলছি, সাথে সাথে কি করছি, ইরাডিকেশন অফ হিস্ট্রিটাও হচ্ছে, ইতিহাসটাকেও কিন্তু আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলছি। ফলে আর্থকেপের এটা হচ্ছে ফার্দার এক্সপ্লেনেশন। যখন আমরা আর্থকেপকে ব্যাখ্যা করব বা মেটাফরটাকে ব্যাখ্যা করতে চাইবো, ইমেজটাকে ব্যাখ্যা করতে চাইবো, তখন কিন্তু এই এক্সপ্লেনেশনটাও দিতে হবে যে দিস ইজ অলসো দ্য ইরাডিকেশন বা অ্যানাহিলেশন বা কমপ্লিট ডিস্ট্রাকশন অফ হিস্ট্রি টু। শুধুমাত্র গাছ নয়, গাছের সাথে সাথে তার যে ইতিহাস, সেই ইতিহাসটাকেও কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি আউট ফ্রম দ্য আর্থকেপের মাধ্যমে। এবার এটার পরে কি বলছেন, এই ঘটনাটা ঘটে গেলে কি হবে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। ইট ইজ নট স্ট্রেংথ, ইট ইজ স্ট্রেংথ। হ্যাঁ, স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ করবে কোনটা, গাছের যে শক্তিটা, সেই শক্তিটা এবার বাইরে বেরিয়ে আসবে। কোনটা গাছের শক্তি? প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি? দ্য সোর্স। কোনটা গাছের সোর্স? দ্য রুট। রুটটা হচ্ছে গাছের সোর্স, এবং সেই রুটটা কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট। আমরা জানি যে হোয়াইট এবং ওয়েট, এখানে গ্রাফিক্সের সাহায্যেও কিন্তু সেটাই দেখানো হচ্ছে যে রুটগুলি আমাদের হোয়াইট এবং ওয়েট। হোয়াইট কারণ অনেক দিন, দীর্ঘদিন এটা আবদ্ধ আছে, নিচে আছে, সূর্যালোক পাচ্ছে না, সেই জন্য হোয়াইট। আর ওয়েট কেন? কারণ সবসময় গাছের মাটির থেকে সে রস শোষণ করছে, ফলে সেই জন্য সে ওয়েট। তাহলে হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ। কেন মোস্ট সেন্সিটিভ? যখন আমরা এখানে দেখবো যে এটাতে যদি আমি আঙুল দিয়ে চাপ দিই, এটা কিন্তু দেবে যাবে বা রস বেরিয়ে আসবে। এবার সেটাই কি আমার গাছের এখানটায় হবে? কখনোই হবে না। ফলে গাছের উপরিভাগ যতটা শক্ত, নিচের ভাগটা কিন্তু ততটাই নরম। ফলে সেই জন্য বলছে যে রুট, এই যে যখনই আমি সেন্সিটিভ পার্টটা কেন বলছে রুটটাকে মোস্ট সেন্সিটিভ, কারণ গাছের অন্যান্য অংশের তুলনায় এটা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি নরম, অনেক বেশি সংবেদনশীল। হিডেন, লুকিয়ে থাকে মাটির নিচে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর মাটির নিচে এটা লুকিয়ে থাকছে, কারণ রুট তো আর সুন্দরী গড়ান গাছ বাদ দিলে পরে মোটামুটি সব গাছেরই তো শিকড়গুলি নিচের দিকেই থাকে, ফলে তারা উপরে আসছে না। আর নারকেল গাছ কিছু থাকে যেটা লবণাক্ত এলাকার যে সমস্ত গাছগুলি, সেগুলির শিকড়টা অনেকটাই উপরে চলে আসে, কিন্তু নিচেও থাকে। যাই হোক না কেন, এইটা বলছে যে তাহলে এই যে এইটুকুনির মধ্যে ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি? Strength of the tree, both the source and the strength of the tree is the root or the roots of the tree. তা সেইটার বর্ণনা এখানটায় আছে। এখানে আরো একটা এক্সপ্লেনেশন আছে, এই যে হোয়াইট অ্যান্ড ওয়েট, মোস্ট সেন্সিটিভ, হিডেন, এই অংশটার এক্সপ্লেনেশনটা আমি এই ভিডিওতে আমি দিচ্ছি না, মানে ভিডিও যেহেতু এটা হবে সেই জন্য এটাতে আমি দিচ্ছি না। যদি কারো ফার্দার জানবার ইচ্ছা থাকে তাহলে সে আমার কাছ থেকে জেনে নিতেই পারে, ইন্ডিভিজুয়ালি ফোন করার মাধ্যমে জেনে নিতে পারে। ফলে সেটা সম্ভবপর তখন, কিন্তু এখানে আমি ডেসক্রিপশনটা দিচ্ছি না। যাই হোক, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, এখানেই শেষ নয়, এরপরে কি করতে হবে? স্কর্চিং
এবং চোকিং। স্কর্চ মানে হচ্ছে ঝলসানো, মূলত স্কর্চিং হিটের সাথে আমরা পরিচিত। প্রচণ্ড সূর্যের তাপকে বলা হয় স্কর্চিং হিট। চোকিংটা হচ্ছে দম বন্ধ করা বা শ্বাসরোধ করা, চেপে মেরে ফেলা সেইটা। ফলে গাছের রুটগুলিকে বা গাছের ডালপালাগুলিকে সেটা স্কর্চিং এর মানে প্রসেসিং এর মধ্যে ফেলতে হবে। এটা দেখা যায় যে আমরা যখন বাড়ির জানালা দরজা তৈরি করি তখন কি হয়, গাছের লগগুলি মানে যে লগগুলিকে আমরা কেটে নিয়ে এসে সেগুলি সূর্যের আলোয় ফেলে রাখি, বাতাসে ফেলে রাখা হয়। কারণ কি, সেটা থেকে রসটা শোষণ হয়। হ্যাঁ, কারণ আমরা একটা গাছের ডাল কেটে ফেলে রাখলে পরে সেখানে দেখা যায় দীর্ঘদিন ধরে ওই গাছের সাথে যে ছোট্ট একটা ডাল থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, কারণ ততক্ষণ পর্যন্ত গাছের যে রস থাকে সেই রসটাও সংগ্রহ করতে থাকে। কিন্তু আস্তে আস্তে সেটা নেতিয়ে যায়, তারপরে মারা যায়। পুরো গাছটাই যেহেতু রুট থেকে বা সোর্স থেকে কাট অফ, সেই জন্য সেটা ঘটে। ফলে এই জন্য বলছেন এখানে এরপর স্কর্চিং এবং চোকিং করা হয়। ইন সান অ্যান্ড এয়ার, সূর্যের আলোকের মধ্যে সেটাকে শ্বাসরোধ করে মারা হয়, যেন একটা জাস্ট লাইক উই আর কিলিং আ হিউম্যান বিং। তেমনভাবেই উনি জিনিসটাকে সাজাচ্ছেন। কেন সাজাচ্ছেন সেটা আমি পরে আসছি। অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, সূর্যালোক এবং বাতাসের মধ্যে সেটা করা হয়। তারপরে প্রসেসটা কি, ব্রাউনিং, হার্ডনিং, টুইস্টিং, উইদারিং। চারটে শব্দ, চারটে অ্যাডজেক্টিভ উনি এখানে ব্যবহার করছেন। ব্রাউনিং, বাদামি রং হয়ে যায়, কালচে বাদামি চলে আসে। আমরা জানি বাতাসের সংস্পর্শে সূর্যের আলোয় কাঠের রং অনেকটাই শুকিয়ে যাওয়ার পর বাদামি রংটা চলে আসে। হার্ডনিং, অনেক বেশি শক্ত হয়ে যায়, তার কারণ রসটা গাছের মধ্যে থাকে না, যে নরম নরম ব্যাপারটা থাকে সেটা সূর্যালোক রসটা শোষণ করে নিলে সেই নরম নরম ব্যাপারটাও থাকে না। টুইস্টিং মানে পেঁচিয়ে যাওয়া বা ডোমরানো মোচড়ানো অবস্থায় তৈরি হয়ে যায়, সেটাও এখানে করতে বলছেন উনি। এবং উইদারিং, উইদারিং মানে শুষ্ক হয়ে যাওয়া। উইদার থেকে উইদারিং, উইদার মানে হচ্ছে শুষ্ক হয়ে যাওয়া, যেমন আমাদের ত্বক উইদার হয়ে যায়। ম্যাকবেথে আমরা দেখেছিলাম উইদার্ড স্কিন বা চপি ফিঙ্গার্স, এই যে জায়গাটা সেইখান থেকে উইদারিং আসছে। পুরো জিনিসটাই কিন্তু শুকনো হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, ভিজে ভাব না থাকা, সেই জিনিসগুলোকে করতে হবে সূর্যালোকে ফেলে। তবে গিয়ে কি হবে, and then it is done, finally the tree will be dead, finally we will be able to kill the tree। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কি করব, যে আমরা সক্ষম হব ট্রিটাকে মারবার জন্য। এখন যে জিনিসটা আমি বলছিলাম, এটা তো কবিতাটা মোটামুটি শেষ হলো, ওনার প্রসেসটাও শেষ হলো। আমি এই প্রসঙ্গে যেটা বোঝানোর দরকার সেটা হচ্ছে ইমেজগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলি ইমেজ প্লাস মেটাফোর আমরা পেয়েছি, যার মধ্যে আরও একবার বলে দিচ্ছি, লেপ্রোসাইট একটা, যার মধ্যে ব্লিডিং পার্ক আর একটা, যার মধ্যে আমরা পেয়েছি অ্যাঙ্কারিং আর্থ কেভ। তো এই জিনিসগুলিকে আমরা পেয়েছি, এবং ফাইনালি দেন ইট ইজ ডান। এবার প্রশ্ন হচ্ছে, উনি এত সুন্দর করে একটা গাছ কাটার বর্ণনা কেন দিলেন, যেন মনে হচ্ছে ইটস আ গ্র্যান্ড ফ্যাক্ট, হ্যাঁ, একটা বিশাল বড় মহৎ একটা ব্যাপার যেন উনি করছেন, গাছ কাটার মতো একটা ঘটনাকে উনি বোঝাতে চাইছেন। অ্যাকচুয়ালি দিস ইজ আ গ্রেটার আইরনি। কেন এটা গ্রেটার আইরনি? কারণ উনি এই পদ্ধতির মাধ্যমে বোঝাতে চাইছেন যে ডু নট কাট দ্য ট্রি। এবার আমি মুখে বলছি গাছ কাটো, এই পদ্ধতিতে কাটো, আবার বোঝানোর চেষ্টা করছি ডু নট কাট দ্য ট্রি। সেটা কি করে সম্ভব? এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। জিনিসটাকে এবার বোঝবার বিষয় আছে। গুগল করলে অনায়াসেই রিভার্স সাইকোলজি সম্পর্কে আমরা জেনে যেতে পারবো। রিভার্স সাইকোলজি বলছে ইজ আ টেকনিক ইনভলভিং দ্য অ্যাসারশন অফ এ বিলিফ অর বিহেভিয়ার দ্যাট ইজ অপোজিট টু দ্য ওয়ান ডিজায়ার্ড উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট দিস অ্যাপ্রোচ উইল এনকারেজ দ্য সাবজেক্ট অফ দ্য পারসিউশন টু ডু হোয়াট অ্যাকচুয়ালি ইজ ডিজায়ার্ড। মানে হচ্ছে যেটা আমরা করতে চাই, আমরা গাছ কাটতে চাই না, এবার সেটাকে বিপরীতভাবে যদি আমি বলি যে গাছ কাটো, তাহলে সেটা অনেক সময় কি হয়, মনের মধ্যে প্রভাব ফেলে যে না, গাছটা কাটা উচিত না। কেন এই বিষয়টা জি প্যাটেল এইভাবে করলেন সেটাকে আগে বোঝা যাক। ধরা যাক আমি বললাম গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটা স্লোগান আমি দিলাম যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেখানে গাছ লাগাও প্রাণ বাঁচাও। কটা লোক গাছ লাগাচ্ছে আর কটা লোক প্রাণ বাঁচাচ্ছে, সেই হিসাবটা কিন্তু খুব একটা বেশি না। তাহলে আমি মুখে যখন বলে দিচ্ছি বাবা সর্বদা সত্য কথা বলিও, সত্যি কি সেটা শুনে সবাই সত্যি কথা বলে না? তাহলে সেগুলি হয়ে গেছে ক্লিশে। ক্লিশে মানে হচ্ছে বলে 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 এমন একটা জায়গায় চলে গেছে যে সেটা আর কখনোই মনের মধ্যে গাঁথে না। তাহলে আমাকে এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে যেটা সত্যি সত্যি মনকে ধাক্কা দেবে। দিস ধাক্কা, দিস পুশ ইজ গিভেন বাই জি প্যাটেল ইন আ রিভার্সড ওয়ে।
উনি ঘুরিয়ে সেই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে লুক অ্যাট মি, লুক অ্যাট মাই পোয়েম, I am trying rather to give you a shock, and that shock will make you understand about my point of view of not cutting a tree. And how I am going to do that? I am giving you a direct process of killing a tree. That means as if we are killing a human being. মনে যেন হচ্ছে যে আমরা একটা হিউম্যান বিইংকে মার্ডার করছি। এই প্রসেসটা ঠিক ততটাই ভয়ঙ্কর, যতটা ভয়ঙ্কর একটা মানুষের ক্ষেত্রে, ততটাই ভয়ঙ্কর একটা গাছের ক্ষেত্রেও। ফলে উনি সেই রিভার্স সাইকোলজিটাকে ব্যবহার করার চেষ্টা করছেন যাতে মানুষ এই জিনিসটা থেকে বিরত থাকেন যে আসলে গাছ কাটাটা এতটা সহজ ব্যাপার নয়, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ কিলিং। এই জন্যই অন কিলিং এ ট্রি, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ কিলিং, এটা একটা মার্ডার। ফলে আমি যখন একটা গাছ কাটছি সেটাকে কাটো এমনভাবে যেন সে আর বেঁচে উঠতে না পারে। এই যে আয়রনিক্যাল স্টেটমেন্ট, দিস মিনস ডু নট কাট দ্য ট্রি অ্যাট অল, গাছটাকে আদৌ তোমরা কেটো না। অনেক সময় আমরা বলি না হ্যাঁ হ্যাঁ কর কর, ওটাইতেই তো ভালো হবে। এই টোন ইন্ডিকেটস, তাই না, আমাদের এই টোনটা বলে দেয় যে আসলে আমি সেইটা বোঝাতে চাইছি না। তারপর ধরা যাক এমন বলা হয় যে কিরে ভালো আছিস তো, হ্যাঁ ভালো মানে দারুণ ভালো। এই যে কথাটা আমরা বললাম, আমরা কথা প্রসঙ্গে বলছি যে হ্যাঁ সত্যি আমি ভালো আছি, কিন্তু আদপে আমি বোঝাতে চাইছি না রে বাবা আমি ভালো নেই, আমি ভালো আছি মানে দারুণ ভালো আছি। জানিস তো এই তো সেদিনকে আমার হাতটা কেটে গেল, এর থেকে ভালো আর কত ভালো থাকবো বল। এই তো সেদিনকে আমার ধর 2000 টাকা হারিয়ে গেল, এর থেকে কত ভালো থাকবো বল। এই তো সেদিনকে আমার ফোনটা ফেটে গেল, এর থেকে কত ভালো থাকবো বল। In each case you have an example of not being good. I am not good at all. Not good at all মানে remaining not good. My situation is not good. এইটা বোঝাচ্ছে যে আমার পরিস্থিতিটা ভালো না, কিন্তু আমি বলছি মুখে ভালো। This is said in reversed way. সেইটাই কিন্তু জিপ প্যাটেল ব্যবহার করছেন এই জায়গায়। এবার এই যে কবিতাটার আরেকটা পদ্ধতি আছে সেটাকে পড়বার, সেটাকে বলা হয় ইকো ক্রিটিসিজম। এবার ইকো ক্রিটিসিজমটা ক্লাস 12-এর স্টুডেন্টদের বোঝাটা অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, তবুও কারো যদি আগ্রহ থাকে ওই আর কি যে আমার কাছ থেকে জেনে নেওয়া যেতেই পারে। ইকো ক্রিটিসিজম বেসিক্যালি ডিলস উইথ সেভিং ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস এটসেট্রা, মানে ইনহিউম্যান অ্যাক্টিভিটি টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের ওপরে যে অমানবিক অত্যাচার, সেইটা ইকো ক্রিটিসিজম বলে। ফলে এটাও কিন্তু একটা ইকোক্রিটিক্যাল টেক্সট, মানে ইকোক্রিটিসিজমের অন্তর্ভুক্ত। তো এবার অ্যান্সারকে স্ট্যান্ডার্ড করতে গেলে সেই ইকোক্রিটিসিজম পয়েন্টটা দেওয়া যেতেই পারে, সেটা নিয়ে অসুবিধার কিছু নেই, কিন্তু অতটা চাপ না নেওয়াই ভালো। যেটুকু চাপ দিলাম সেটুকু নিয়ে আগে অভ্যস্ত হয়ে নিয়ে তারপর বাদ বাকিটা বোঝাটা বেটার। ফলে এই হচ্ছে বিষয়, মূল জায়গাটাই হচ্ছে এইটা যে উনি সেই একটা শকুমেন্টারি তৈরি করার চেষ্টা করেছেন, শক দিয়ে মানুষকে জায়গাটা তৈরি করার চেষ্টা করেছেন। এই শকুমেন্টারির ব্যাপারটা পাওয়া যাবে হচ্ছে রবি ঘোষের সেই বিখ্যাত সিনেমা, যেটা রাজেশ খান্না বাওয়ার্চি নাম দিয়ে করেছিলেন। যাই হোক, সেটা ওইখানটাও এই সিনেমাটাতেও এই শকুমেন্টারির এফেক্টটা দেওয়া আছে, যে শক দিয়ে মানুষের মনের মধ্যে সেই জায়গাটাকে ঢোকানো। যদিও জিপ প্যাটেল অতটা ভয়ঙ্কর কিছু করছেন না, উনি আসলে রিভার্স সাইকোলজির মাধ্যমে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি উই ডোন্ট নিড টু কাট দ্য ট্রি। ফলে এর মধ্যেকার যে আয়রনিটা তখনই সেটা ফুটে বেরিয়ে আসছে যখনই বলছেন না উনি শেষে যে অ্যান্ড দেন ইট ইজ ডান, অথবা একদম প্রথমে যখন বলছেন ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এই দুটো সেন্টেন্সের মধ্যেই কিন্তু সেই আয়রনিটা আবদ্ধ। হ্যাঁ, যে আসলে উনি বোঝাতে চাইছেন যেহেতু অনেকটা সময় সাপেক্ষ একটা গাছ কাটাকে, তো আমরা কেন কাটবো, আমাদের কাটাটা উচিত না। এতটাই নৃশংস, এতটাই ইনহিউম্যান হতে হবে আমাদেরকে গাছটা কাটতে গেলে, তো আমরা সেই নৃশংসতার জায়গাটায় কেন পৌঁছাবো। হ্যাঁ, এই পর্যন্ত থাকলো। এরও পরে যদি ফার্দার কোথাও কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিলেই হবে, বা আমাকে কোয়েশ্চেন করলেই হবে। সেটা ইউটিউবের ওখানে করলেও হবে, পার্সোনালি করলেও হবে, যে কোনো উপায় সেই জায়গাটা আমি তখন আবার পরিষ্কার করার চেষ্টা করব।